পুষ্পিতা থমকালো, চামকালো। চেনা জানা অনুভূতিগুলো আবারও কড়া নাড়ল হৃদয়ের দোরগোড়ায়। শরীর অসার আর নিস্তেজ হয়ে এলো। শরীর আর মন জুড়ে বয়ে গেল শীতলতা, প্রশান্তি। আগে এই মুখে এই কথাটা শুনলে মেজাজ খারাপ হতো, আর এখন মিষ্টি একটা অনুভূতি। দপদপ করে অন্তঃস্থলে জ্বলতে থাকা রাগ, ক্ষোভ, অভিমান উবে গেল মুহূর্তেই। কিন্তু তানজিফকে তা বুঝতে দেওয়া যাবে না কিছুতেই। আগে মিশে থাকুক মানুষটার সাথে, লেপ্টে যাক দেহ। পুষ্পিতা মুখটা হাতের আজলায় নিল তানজিফ। অপরাধীর স্বরে বলল, সরি। তানজিফের হাতের বাঁধন না থাকায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। হতভম্ব হয়ে গেল সে। চোখ জুড়ে বিস্ময়করতা। একদম আহ্লাদ দেখানোর চেষ্টা করবি না। তোকে আর তোর স্পর্শ আমি নিতে পারছি না। হতবিহ্বল চোখে নিমেষহীন চেয়ে রইল তানজিফ। খাটে পা ঝুলিয়ে বসল পুষ্পিতা। উদাসীন, নির্লিপ্ততা চোখে চাইল তানজিফের হতভম্ব মুখের দিকে। আমি কেঁদেছি বলে ধরে নিলি এখনো মায়ানকে চাই? অদ্ভুত না ব্যাপারটা? আমি তোর জন্য সাজলাম, তোর প্রথম উপার্জনে কেনায় শাড়িটা আমার গায়ে জড়ালাম। তোর পছন্দের পায়েস রান্নার জন্য তোড়জোড় করলাম। সেগুলো তোর চোখে পড়ল না। তোর চোখে পড়েছে আমি কেঁদেছি। উবে যাওয়া রাগটা আবারও প্রজ্বলিত হল পুষ্পিতার সর্বাঙ্গে। মানুষ যখন অত্যধিক কষ্ট পায় তখন কাঁদে, আবার যখন খুব খুশি হয় তখনও কাঁদে। ভুল করার পর যখন বুঝতে পারে তখনও কাঁদে। পানি চোখ দিয়েই আসে, তবে কারণ ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। হ্যাঁ, আমি কেঁদেছি। একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে কেঁদেছি। জীবনের মূল্যবান সময়গুলো তাকে দিয়েছিলাম বলে কেঁদেছি। সে আমার ভালোবাসার মর্ম বুঝেনি, অনুভূতির মর্যাদা দেয়নি। আগুন লাল চোখে তানজিফের দিকে নেত্রপাত করল। রাগে, জেদে দাঁতে দাঁত পিষে। আমাকে ওর হাতে তুলে দেওয়ার তুই কে? কে দিয়েছে তোকে সেই অধিকার? মায়ানকে বিয়ে করার হলে ওকেই করতাম, তোর কাছে যেতাম না একটু ভালোবাসার লোভে। তানজিফ পুষ্পিতার পায়ের কাছে এসে বসল। পুষ্পিতার হাত দুটো আজলিতে নিল। আচ্ছা বললাম তো আমার ভুল হয়েছে। তানজিফের হাত দুটো ঝাড়া দিয়ে দূরে সরিয়ে দিল। বড্ড শক্ত বউকে অন্যের হাতে তুলে দেওয়ার। মায়ানের বন্ধু আতিকের নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে। আমি এখনই উনাকে ফোন করব, মায়ানের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য। আমি ফিরব মায়ানের কাছে, শত অপমান করলেও। পাগলপ্রায় হয়ে বালিশের তল হাতড়ে মোবাইল খুঁজে বের করল। সুইচ অফ করে রাখা মোবাইল অন করল। কল লগস গিয়ে আতিকের নামটা সার্চ অপশনে লিখার আগেই ছু মেরে মোবাইল নিয়ে গেল তানজিফ। গায়ের সর্বস্ব শক্তি দিয়ে ছুঁড়ে মারে বা পাশের দেয়ালে। মোবাইল দ্বিখণ্ডিত না হলেও ফ্রন্ট গ্লাসের অবস্থা নাজেহাল। অক্ষি যুগল বড় হয়ে গেল পুষ্পিতার। নাক ফুলিয়ে, আঙুল উঁচিয়ে কিছু বলার আগেই পুষ্পিতার দুহাতের বাহু চেপে ধরে তানজিফ। খুব শক্ত করে। এতটা চাপ সহ্য করতে না পেরে মোচড়ামুচড়ি শুরু করল পুষ্পিতা। ব্যথায় ঘোলাটে হল চোখ। সেদিকে ভ্রুক্ষেপ নেই তানজিফের। সব সময় নিজের দিকটাই ভেবে গেলি। নিজের রাগ, নিজের জেদ সবকিছুর ঊর্ধ্বে তোর। মানে মন যখন যা বলে তাই করিস। অপর পাশের মানুষটা সহ্য করতে পারবে কি না তা ভাবিস না। রাগ জেদ তোর একাই আছে, আমার নেই? তোর চোখে আমি ছাছড়া, বিরক্তিকর একটা মানুষ, কিন্তু আমার কাছে তুই আমার ভালোবাসার মানুষ, আমার সবকিছু, আদরে মুড়িয়ে রাখার মানুষ। আমার উপস্থিতি তোর বিরক্ত লাগতে পারে, কিন্তু আমার কাছে তোর উপস্থিতি বক্ষস্থলে প্রশান্তির ঢেউ বইয়ে দেয়। রাগটা মানুষ সবার সামনে জাহির করে না,
তুই বলেছিস তোকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করার জন্য। করেছি তো। সবার চোখে বেহায়া হয়েছি, নির্লজ্জ হয়েছি। ওসব নিয়ে আমি ভাবি না, কারণ আমি তোকে পেয়েছি। তোর কাছে এইসব কিছু ফিকে। তোর উপর আমার পূর্ণ অধিকার থাকার পরও কোনো রাতে নিজের অধিকার চাইনি। আমি সর্বদা চেয়েছি তুই নিজ থেকে আমায় কাছে ডাক, নিজের ভালোবাসার চাদরে আমায় জড়িয়ে নে। বিবাহিত জীবনের 1 বছর চলে গেল, তোর হাতে তোর প্রাক্তনের উপহার, চোখে পানি। আমি কি ভাবব? আমার কি ভাবা উচিত? ওই সময় আমার যা মনে হয়েছে তাই করেছি। হয়তো আমি ভুল ছিলাম। তুই অভিমান করলি, অভিমান ভাঙাতে এলাম। কেন আমার মেজাজটা বিগড়ে দিচ্ছিস? বিরতিহীন কথাগুলো বলে থামল তানজিফ। চোখে মুখে রাগ ভাসমান। রাগে নিজের চুল টেনে ধরল সে। পুনরায় বলল, একটা বার আমার জায়গায় নিজেকে বসা। আমার পরিস্থিতি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবি। তুই আমাকে ভালোবাসিস না, আমি জানি। এরপরও যদি আমি তোকে বলি আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিব, তুই সহ্য করতে পারবি না। হাসির ছলে বললেও না, স্বামী স্ত্রীর ব্যাপারটাই এমন। পরিপূরকের পাশে কাউকে সহ্য হয় না, সবকিছুর ভাগ হয়। শুধু ভাগ হয় না জীবনসঙ্গিনীর। তানজিফের রাগে রক্তিম হওয়া মুখপানে চেয়ে রইল পুষ্পিতা। অপলক, অনিমেষ। বাহুর ব্যথার কথাও ভুলে গেল। আমার চোখের দিকে শেষ কবে তাকিয়েছিলি, মনে আছে? পুষ্পিতার তৃষ্ণার্ত, কাতর নেত্র যুগলের দিকে চাইল তানজিফ। পুষ্পিতা আবারও বলল, বিয়ের পর কখনো আমার চোখের ভাষা বুঝার চেষ্টা করেছিস? বলে ফিচেল হাসল। না তুই আর না মায়ান। কেউ আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসেনি। আমি একজনের চোখের মোহ, আরেকজনের মনের মোহ। মোহ কেটে যায়। সহসা তানজিফের শার্টের কলার চেপে ধরে সে। দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে বলল, তোকে কেউ নিজের অধিকার ছেড়ে দিতে বলেছে? সামনে আসবি না আমার, একদম সামনে আসবি না। মোহ হয়ে থাকার চেয়ে দূরে চলে যাওয়া ঢের ভালো। বের হ আমার রুম থেকে। পুষ্পিতা এই বাসায় আছে আজ 4 দিন হল। তানজিফ সেই যে গেল আর একটা ফোনও করেনি। আর না খোঁজ নিয়েছে পুষ্পিতা। আফসানা হক মেয়েকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করেন না। তারপরও প্রশ্ন করে বসলেন, তানজিফ কল করেছিল? আমার মোবাইল ভাঙা। নির্লিপ্ততা কণ্ঠে বলল পুষ্পিতা। আমার মোবাইল থেকে কল করতি? আমার এত ঠেকা পড়েনি। দাঁত কিরমির করে মেয়ের দিকে চাইলেন আফসানা হক। তোর শ্বশুর আজ ফোন করেছিলেন, তোর সাথে নাকি কথা বলবে। আশহাব শেখের কথায় চমকে উঠে পুষ্পিতা। সময় হলে কথা বলবো বলেই নিজের রুমের দিকে চলে গেল। সন্ধ্যায় পুষ্পিতার রুমের জানালা আটকানো হয়নি। জানালা আটকানোর জন্য জানালার ধারে যেতেই দৃষ্টি সূচালো হল তার। বাইরে পরিচিত অবয়ব হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। পর্দার আড়ালে দাঁড়ালো সে। অয়বয় একবার উপরের দিকে তাকায়। আরও একটু চেপে দাঁড়ালো পুষ্পিতা। আমার প্রণয়ের দহনে পুড়িয়ে তোকে একেবারে ভস্ম করে দিব। 7 সকালে পুষ্পিতাকে ঘুম থেকে টেনে তুললেন আফসানা হক। পুষ্পিতা আবারও ধপাস করে শুয়ে পড়ল। ঘুমে চোখ জোড়া নিভু করছে। তানজিফ যতক্ষণ নিচে দাঁড়িয়েছিল পুষ্পিতাও ততক্ষণ আড়ালে দাঁড়িয়ে তানজিফকে দেখছিল। পুষ্পিতা, সুমনা এসেছে সেই কখন। তোকে এমন ঘুমোতে দেখলে কি ভাববে? পুষ্পিতা ঘুমো ঘুমো গলায় বলল, মামনি কিচ্ছু ভাববে না, জানে আমি ঘুমকাতুরে মানুষ। দৈবাত মাথায় হাতের স্পর্শ পেয়ে চোখ পিটপিটিয়ে তাকালো সে। একগাল হেসে সুমনা এহমাদের কোলে মাথা গুজল।
মেয়েদের এত বেলা অবধি ঘুমোতে হয় না। তোমার ছেলেটা আমাকে বড্ড জ্বালায় মামনি, বিড়বিড় করে বলল পুষ্পিতা। কথাগুলো সুমনা এহমাদের কান অবধি এলো না। নিজের সংসার ফেলে অনেক বেড়ানো হয়েছে বাপের বাড়ি, এখন চল আমি নিতে এসেছি। যাব তো ও বাড়ি, আগে তোমাকে আর বাবাকে হানিমুনে পাঠাই, তারপর আমিও তোমার ছেলের সঙ্গে হানিমুন করব। নিদ্রা উবে গেল পুষ্পিতার। ঘুমের ঘোরে মুখ ফসকে কি বলে ফেলেছে নিজেও জানে না। জিভে কামড় দিয়ে চোখমুখ খিচে বন্ধ করে রাখল সে। বিগত দিনগুলোর ন্যায় আজও পুষ্পিতাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে তানজিফ। একটু বাদে বাদে মশা মারছে। পর্দার আড়াল থেকে তানজিফকে পর্যবেক্ষণ করছে পুষ্পিতা। নিজের মোবাইলের কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ছাড়ল। মা, তোমার মোবাইল দাও তো। মোবাইল দিয়ে কি করবি? আহা, দাও না, কাজ আছে। চাইছে দিয়ে দাও, এত কথার কি আছে? চশমা ঠিক করে বললেন আশহাব শেখ। আজ সুমনার সাথে ফিরে গেলি না কেন? দাঁত কিরমির করে মেয়েকে উদ্দেশ্য করে বললেন আফসানা হক। বিরক্তিতে চ উচ্চারণ করে পুষ্পিতা। তুমি মা বেশি কথা বলো। বলেছি না আমাদের ব্যাপার নিয়ে চিন্তা করবে না। মামনিকে যা বলার আমি বলেছি। তুমি এবার একটু প্রেশারটা কম নাও। চোখ গরম করে চাইলেন তিনি। হ্যাঁ, এখন আমি বেশি কথা বলি। পুষ্পিতা মায়ের কথাকে পাত্তা না দিয়ে বিছানার উপর থেকে মোবাইল নিয়ে সুর সুর করে চলে এলো। যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণই কথা শোনাবেন তিনি। রিং হতেই পকেট হতে মোবাইল বের করে তানজিফ। স্ক্রিনে শাশুড়ির নাম ভাসতেই শির উঁচিয়ে উপরের দিকে তাকায়। থমথমে মুখে, চাহনি সুচালো করে কানে মোবাইল ঠেকিয়ে তার দিকেই তাকিয়ে আছে পুষ্পিতা। বিস্তর হাসল সে। প্রফুল্ল মনে কল রিসিভ করল। বখাটেদের মতো আমার বাসার নিচে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভরকে গেল তানজিফ। চোয়াল ঝুলে গেল তার। আমি বখাটে? একটা অবিবাহিত মেয়ের বাসার দাঁড়িয়ে আছিস, তো কি বলবো? দৃষ্টি তীক্ষ্ণ হল তানজিফের। তুই অবিবাহিত? অবশ্যই, কোনো সন্দেহ আছে? বলেই গা জ্বালানি হাসি দিল সে। নিচ থেকে পুষ্পিতার হাসি বুঝা না গেলেও তানজিফ বুঝতে পারল তাকে জ্বালিয়ে মজা পাচ্ছে পুষ্পিতা। এই বিল্ডিংয়ে নিশ্চয়ই শুধু একা তোরাই থাকিস না, আরও ভাড়াটিয়া থাকে। 6 তলায় একটা মেয়ে থাকে, সম্ভবত কলেজে পড়ে। কি মিষ্টি দেখতে, দেখলেই ইচ্ছে করে। মুখের হাসিটা মিলিয়ে গেল পুষ্পিতার। রাগ ভর করে চেহারায় রাগে ফুঁসতে লাগে সে। ক্রূর হাসল তানজিফ। আড়মোড়া ভেঙে পুনরায় বলল, আসলে বউ বলেছে আমার চোখে যার রূপ আটকেছে, আমার মনে যে আছে তার কাছে চলে যেতে, তাই বউয়ের কথা রাখতে এখানে দাঁড়িয়ে আছি। উফ, মেয়েটা কি যে সুন্দর। রাগে জানালার পর্দা চেপে ধরল পুষ্পিতা। রেগে ফুসফুস করতে থাকা সেই আধান তার কর্ণে এসে ঠেকল। আরও রাগাতে আবারও তানজিফ বলল, মেয়েটা একটু বাদে বাদে বারান্দায় এসে আমাকে দেখে যাচ্ছে, হয়তো বুঝতে পেরেছে আমি ওর অপেক্ষায় আছি। 3 তলার জানালা দিয়ে মাথা কাত করে 6 তলায় দেখার বৃথা চেষ্টা করল পুষ্পিতা। জানালার গ্রিল বাদে কিছুই দেখা গেল না। নিচ থেকে এমন দৃশ্য দেখে মুখ টিপে হাসল তানজিফ। পরশুদিন চলে যাব ভেবেছিলাম, আর যাব না। তোর শাস্তি আরও বাড়ল। খট করে মোবাইল কেটে গজগজ করতে করতে মায়ের রুমের দিকে গেল। মশারি টানিয়ে শুয়ে পড়েছেন আশহাব শেখ, কিন্তু রুমে আফসানা হক নেই, হয়তো ওয়াশরুমে। বালিশের উপর মোবাইল রেখে ফিরে এলো নিজের রুমে। আবারও জানালার পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে তানজিফকে দেখল। নাক ফুলিয়ে পর্দা টেনে লাইট অফ করে শুয়ে পড়ল সে।
সকালে ডিম ভাজতে গিয়ে আফসানা হক খেয়াল করলেন ফ্রিজে ডিম নেই। পরিচিত মুদিওয়ালাকে কল করতে গিয়ে ভুল করে মেসেজ অপশনটায় ক্লিক করে ফেললেন। একদম উপরে তানজিফের নাম্বার দেখে ভ্রু যুগল কুঁচকে গেল। মেসেজ আনো সিন। আমি উপরে আসি? মেইন দরজাটা। অর্ধ সম্পূর্ণ মেসেজ পড়ে কৌতূহল বাড়ল উনার। ইনবক্সে গেলেন তিনি। উপরের মেসেজগুলো পড়ে থতমত খেয়ে গেলেন। অস্বস্তি বাড়ল উনার। তড়িৎ গতিতে মেসেজ অপশন থেকে বেরিয়ে এলেন। পেঁয়াজ কুচো করছেন আফসানা হক। মেয়ের প্রতি রাগের মাত্রা তরতর করে বাড়ছে। এমন খামখেয়ালিপনা মোটেও উনার পছন্দ না। মেয়ের এমন করাটা মোটেও ভালো লাগছে না। সবকিছু নিয়ে মজা সাজে না। মা, বাবা কি কলেজে চলে গিয়েছে? হাই তুলতে তুলতে বলল পুষ্পিতা। কাল রাতে তানজিফ এসেছিল? আমতা আমতা করতে লাগল পুষ্পিতা। তোর কি সবকিছু ছেলেখেলা মনে হয়? খেলনাবাটি খেলতে বসেছিস? ছেলেটাকে এমন নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিস কেন? যেদিন মুখ ফিরিয়ে নিবে সারা জীবনের জন্য সেদিন বুঝবি। শক্ত বাঁধনে বাঁধছি, যেন মুখ ফিরিয়ে না নিতে পারে। বাঁধন যত শক্ত করবি ছিঁড়ে যাওয়ার প্রবণতা তত বেশি থাকবে। বাঁধন বেশি টাইট করতে নেই, একটু ঢিলে রাখতে হয়। মাকে আলতো করে জড়িয়ে ধরে পুষ্পিতা। চিন্তা করো না মা, যখন দেখব দড়ি ছিঁড়ে যাওয়ার পথে তখন ঢিলে করে দেব। 17 দিন পর তিতিরকে পুষ্পিতাদের বাসায় দিতে এসেছেন সুমনা এহমাদ। দরজার বাইরে থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পুষ্পিতা বলে উঠল, মামুনি বাড়ির চাবি? ইস, মনেই ছিল না বলে তাড়াতাড়ি করে পার্স থেকে চাবির গোছাটা দিল পুষ্পিতার হাতে। দাঁড়ালেন না আর দ্রুত পায়ে নিচে নেমে গেলেন। হাসল পুষ্পিতা। নিচে নেমেই গাড়িতে উঠে তাজওয়ার নৌসাদের এর পাশে বসলেন। তোমার ছেলের বউ যে কি করে না, এই বুড়ো বয়সে এসব সাজে? তাজওয়ার নৌসাদের কথায় হাসলেন সুমনা এহমাদ। প্রথমে যখন বলেছিল এমনটা করবে তখন আমারও খুব অস্বস্তি হয়েছিল। এখন মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। কতগুলো দিন চলে গেল তোমার সাথে একান্তে বসে আকাশ দেখা হয় না। ছেলে মেয়ে বড় হচ্ছে, বয়স বাড়ছে, ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদাগুলো কেমন তলিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে বয়সের চাপে। আমাদের সাথে উনারা আসলেও ভালো হতো। আফসানাদেরও পাঠানোর প্ল্যানিং ছিল, কিন্তু আশহাব ভাইয়ের ছুটি নেই। রাত 9টা কি 9:30 সেজেগুজে চুপি চুপি বাসা থেকে বেরিয়ে গেল পুষ্পিতা। টিভিতে কার্টুন দেখছে তিতির। টেবিলে খাবার দিয়ে সবাইকে ডাকলেন আফসানা হক। সবাই উপস্থিত হলেও পুষ্পিতাকে না দেখে বকতে বকতে রুমের দিকে গেলেন। গিয়ে দেখলেন দেয়ালে চিরকুট আটকানো। আমার জন্য চিন্তা করো না, আমি তানজিফের সাথে আছি। আজকে রাতে তুমি তিতিরের সাথে আমার রুমে থেকো। মেয়ের এমন পাগলামি দেখে হাসলেন আফসানা হক। হাসতে হাসতে প্রস্থান করলেন রুম থেকে। তালা খুলে মাত্রই বাড়িতে ঢুকল তানজিফ। তিমিরে আচ্ছাদিত পুরো বাড়ি। বাড়িতে কেউ নেই বলে আজ একটু দেরি করেই বাড়ি ফিরেছে। দিনকে দিন ব্যবসা বাড়ছে, সাথে কাজের প্রেসারও। বড্ড ক্লান্ত সে। পুষ্পিতাকে এক নজর দেখার জন্য মন আর চোখ কাতর হয়ে আছে, কিন্তু পুষ্পিতাদের বাসায় যাওয়ার জন্য শরীরে কুলোচ্ছে না। তপ্ত শ্বাস ফেলে নিজের কক্ষের দিকে পা বাড়াল। রুমের দরজার কাছে আসতেই ফুলের মিষ্টি সুবাস নাকে এসে ঠেকল তানজিফের। ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দিল না সে, কিন্তু লাইট অন করে চক্ষু চড়াক গাছ তার। রুমের প্রতিটা কোণা ফুলে ফুলে সজ্জিত। খাটটাও সুন্দর করে সাজানো, যেন একটু পরেই নবদম্পতি প্রবেশ করবে। মনের ভ্রম ভাবল তানজিফ। চোখ কচলে পুনরায় সামনে চাইল। না, সে ঠিক দেখছে।
কিন্তু কে সাজাবে সেটাই বুঝতে পারছে না। হাততালির শব্দে ঘোর কাটে তানজিফের। পিছনে পুষ্পিতাকে দেখে কিঞ্চিত ভরকে গেল। যদি বিশ্বাস হচ্ছে না পুষ্পিতা এসেছে। বাহ বাহ, আমিও বাসায় নেই। মামনি বাবাই ও বাসায় নেই, সেই সুযোগটাকে কাজে লাগালি। কয়েকটা দিন তোর চোখের সামনে ছিলাম না বলে তুই অন্য কারো সাথে। বলেই দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। হতভম্ব হয়ে গেল তানজিফ। বিস্মিত চোখে তাকিয়ে রইল পুষ্পিতার দিকে। পুষ্পিতার কথাগুলো যেন মাথার উপর দিয়ে গেল তার। কোথায় কোথায় সেই মেয়ে? নিশ্চয়ই ওয়াশরুমে। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না এসব কিছু। বলেই দৌড়ে চলে গেল। কথা বলার সুযোগটুকু পেল না তানজিফ। তার মাথা ভো ভো করছে। সেও ছুটল পুষ্পিতার পিছু। পুষ্পিতাকে সিঁড়ির দিকে ছুটতে দেখে অজানা আতঙ্ক বাসা বাঁধে মনে। শরীরের সকল ক্লান্তি যেন উবে গেল। ছাদে উঠে হাঁপাতে লাগল সে। পুষ্পিতা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। পুষ্পিতা স্টপ দেয়ার। আর এক পাও এগোবি না। আরও একটা কদম বাড়ায় পুষ্পিতা। তানজিফ তড়িঘড়ি করে বলল, আরে আমি জানি না এসব কে সাজিয়েছে। আমি সেই সকালে বেরিয়েছি আর মাত্র বাসায় এলাম। ভীষণ ক্লান্ত আমি। আমার চোখ নিভু নিভু করছে। সিরিয়াস ব্যাপার নিয়ে পাগলামি করবি না প্লিজ। বেঁধে রাখা চুলগুলো ছেড়ে দিল পুষ্পিতা। রাতের নিস্তব্ধ হাওয়ায় এলোমেলো উড়ছে সেগুলো। অদ্ভুত আচরণে কপাল কুঁচকে গেল তানজিফের। পুষ্পিতা রেলিংয়ে হাত রেখে নম্র স্বরে বলল, কুড বি আসো তানজিফ, উইল বি মাইন ফরএভার। স্তম্ভিত হয়ে গেল তানজিফ। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। মন বলছে সে ভুল শুনেছে। সম্পূর্ণটা মনের ভ্রম। নির্বোধের মতো চেয়ে রইল। উত্তর না পেয়ে পিছন ফিরে চাইল পুষ্পিতা। গুটি গুটি পায়ে তানজিফের সম্মুখে এসে দাঁড়ায়। তানজিফের কোমরের কাছে শার্ট খামচে আরও একটু কাছে নিয়ে আসল। দূরত্ব মিটল দুজনের মধ্যকার। তানজিফের মুখপানে দৃষ্টি নিবন্ধ করল। শুধু কাগজে কলমে না, প্রকৃত অর্থে এই একজনাতে আসক্ত মানুষটাকে চাইছি। শিরদাঁড়া বেয়ে তরল স্রোত প্রবাহিত হল তানজিফের। গা, হাত, পা ছেড়ে দিল তার। অসাড় হয়ে এলো সমস্ত কায়া। শিরা উপশিরা যেন বন্ধ করে দিল রক্তের প্রবাহ। স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। পুষ্পিতাকে আজ এত কাছে দেখে অস্বস্তি হচ্ছে। হাঁসফাঁস লাগছে ভীষণ। ফাঁকা ঢুক গিলল। দূরে যা প্লিজ, অনুরোধের স্বরে বলল তানজিফ। পুষ্পিতা একরোখা আপোষবিমুখ কণ্ঠে জবাব দিল, যাব না। আমার গায়ে ধুলো বালি, ঘামের গন্ধ। খামচে ধরে রাখা শার্টের কোনা ছেড়ে দিল পুষ্পিতা। তানজিফের বুকে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল দৃঢ়নিষ্ঠ হাতে। আমি সহ্য করতে পারলে তোর সমস্যা? তুই শুধু উত্তর দে, উইল বি মাইন ফরএভার। নির্বাক, নিরুত্তর তানজিফ। কণ্ঠনালী গলিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। গলাতেই দলা পাকিয়ে আটকে আছে। নীরবতার চাদরে জড়িয়ে নিয়েছে সে নিজেকে। মিনিট দুয়েক বলশূন্য থেকে বহু কষ্টে কণ্ঠনালী দিয়ে উচ্চারণ করল, এটা কি আদৌ ভালোবাসা নাকি অভ্যাস? তানজিফের বক্ষে লেপ্টে ছিল পুষ্পিতা। প্রশ্ন শুনে শির উঁচিয়ে চাইল। তানজিফের চোখের দিকে তাকিয়ে ফিচেল হাসল সে। অভ্যাস না ভালোবাসা জানি না, শুধু জানি আমার শুধু এই মানুষটাকে চাই। এই মানুষটার উপর আমি ব্যতীত আর কারো অধিকার থাকবে না। তার আর আমার মনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব মিটিয়ে দিতে চাই। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে এই মানুষ বলিষ্ঠ হাতের আলিঙ্গনে মিশে যেতে চাই তার বুকের সাথে। দিন শুরু করতে চাই আমার কপালে তার দেওয়া দীর্ঘ চুম্বন দিয়ে।
কিছু কিছু অভ্যাস থাকে যা রক্তের সাথে মিশে যায়, চাইলেও ছাড়ানো যায়। যদি নিজেকে তুই আমার অভ্যাস বলিস, তবে তুই আমার রক্তের সাথে মিশে যাওয়া সেই অভ্যাস। তুই মিশে গিয়েছিস আমাতে, নিবিড়, অভেদ্যভাবে। এই অভ্যাস যে আমৃত্যু ছাড়াতে পারব না। বাকি রইল ভালোবাসা। ভালোবাসা আছে বলেই আমি তোর এতটা কাছে। যে মানুষটা শত অবহেলা, অপমানের পরেও পিছু ছাড়েনি, তাকে ফিরিয়ে দেওয়া কিংবা তার ভালোবাসাকে উপেক্ষা করার সাধ্য আমার নেই। ভেবে বলছিস তো? এরপর কিন্তু চাইলেও নিজেকে আমার থেকে দূরে নিতে পারবি না। ভালোবাসা ভেবে হয়? আর দূরত্ব কি বলে কয় তৈরি হয়? ভালোবাসা তৈরি হয় মানুষের পাগলামি দেখে, অনুভূতির জোয়ারে ভেসে। আর দূরত্ব বাড়ে অবহেলায়। তুই তো মায়ানকে ভালোবাসিস। মিষ্টি, আবেগী মুহূর্তে মায়ানের নাম শুনে তেতে উঠল পুষ্পিতা। ধোপাদপ করে মাথায় রক্ত চড়ে গেল তার। দাঁত কিরমির করে ছিটকে সরে তানজিফের কাছ থেকে আঙুল উঁচিয়ে চেঁচিয়ে বলল, হ্যাঁ, মায়ানকে ভালোবাসি। কোনো সমস্যা? আমি তোকেও ভালোবাসি। তোর সাথে সারাটা জীবন পার করতে চাই। হাতে হাত রেখে। যে মানুষটা আমাকে পাওয়ার জন্য শেষ অবধি যেতে পারে, তাকে রেখে কই যাব? মায়ানের কাছে। যদি কখনো প্রয়োজন পড়ে সারা জীবন একা কাটিয়ে দিব। আমার কাছে যদি লাস্ট অপশন মায়ান হয়, তারপরও আমি ফিরব না। মায়ান নাম শুনলে আমার কানে বাজে ব্রাইট ফিউচার শব্দটা। আমি নাকি ব্রাইট ফিউচার দেখে ছাড়তে চাইছি না। আমার জন্য কথাটা কত অপমানজনক শুধু আমি জানি। অথচ আমি যখন তার হাত ধরেছিলাম তখন তার ব্রাইট ফিউচার ছিল না। একজন সাদামাটা মানুষ ছিল। অবস্থা বেগতিক দেখে কাছে পুষ্পিতাকে বলিষ্ঠ হাতের বাহুডোর আবদ্ধ করে নিল তানজিফ। বেঁচে থাকতে কখনো একা থাকার প্রয়োজন পড়বে না তোর। পুষ্পিতা ফুপিয়ে উঠে জবাব দিল, আল্লাহর কাছে না চাইতেন মুঠো ভর্তি সুখ পেয়েছি। সুন্দর একটা পরিবার পেয়েছি। হাতে হাত রেখে সারা জীবন কাটিয়ে দেওয়ার জন্য চমৎকার একজন মানুষ পেয়েছি জীবনসঙ্গী রূপে। তাই কে আমাকে ছেড়ে গেল, কে আমার অনুভূতির মূল্য দিল না, কে মাঝপথে আমার স্বপ্ন ভেঙেছে, এসব নিয়ে মাথা ঘামাই না। আমি শুধু জানি আমার সুখ তুই, আমার শান্তি তুই। না চাইতে যেই সুখ আমি পেয়েছি হেলায় হারাতে চাই না। অশ্রুসিক্ত লোচনে মুখ তুলে তানজিফের দিকে চাইল। আলতো করে হাত রাখল তানজিফের দুগালে। আমি উপরওয়ালার নিকট একটু সুখ চেয়েছিলাম। তিনি আমাকে সুখের পুরো খনিটাই দিয়ে দিলেন। বলে আবারও তানজিফের বলিষ্ঠ বুকে মাথা ঠেকাল সে। আস্তে করে বলল, ভালোবাসার চেয়ে বেশি প্রয়োজন ভালো থাকা। আর আমি তোর সাথে ভালো আছি। এভাবেই কেটে গেল কয়েক মুহূর্ত। নিস্তব্ধ রজনীতে দুজন দুজনকে অনুভব করতে ব্যস্ত। গা ছুঁয়ে দিচ্ছে নির্মল পবন। পুষ্পিতার মুখটা হাতের আজলিতে নিল তানজিফ। ললাটে দীর্ঘ চুম্বন এঁকে দিল। বেশ, তবে তোর মাঝে সঁপে দিলাম নিজেকে। আমি আর আমার নই, সম্পূর্ণটাই তোর। রাত্রি শেষ ভাগ। কিছুক্ষণ পরেই হয়তো ফজরের আজানের ধ্বনিতে মুখরিত হবে চারপাশ। একটা রাত পুরো নিদ্রাহীন কাটিয়ে দিল এই দম্পতি। পুষ্পিতা তানজিফের এক বাহুর উপর রেখে অন্য হাতের আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে দিচ্ছে, আবার হাত ছেড়ে দিচ্ছে। ঘাড় কাত করে পুষ্পিতাকে ব্যস্ত তানজিফ। মাথা কিঞ্চিত উঁচু করে তানজিফের মুখপানে চাইল পুষ্পিতা। একটু পরেই তো আজান পড়বে। ঘুমোবি না? পুষ্পিতাকে আরও একটু নিয়ে আসলো তানজিফ। বদ্ধ করে নিল দুহাতের দৃঢ় বন্ধনে। এইবারে পুষ্পিতা মাথা ঠেকেছে তানজিফের বুকে। আমার জীবনের বহুল প্রতীক্ষিত রাত এসে ধরা দিয়েছে কোনো আগমনী বার্তা ছাড়াই। ঘুমিয়ে গেলেই তো শেষ।
তার চেয়ে ভালো জেগে অনুভব করি। আমার ভালোবাসার মানুষটা আমার খুব কাছে, ঘনিষ্ঠ হয়ে মিশে আছে আমাতেই। ঘুমানোর জন্য হাজারো রাত আসবে জীবনে, বাট এই রাতটা স্পেশাল। পুষ্পিতা মিয়ে যাওয়া গলায় অপরাধীর সুর টানল। তোকে যে আমার থেকে দূরে দূরে রেখেছি এতদিন, তুই কি রেগে আছিস আমার উপর? পুষ্পিতার এলোমেলো চুলের ভাঁজে ঠোঁট ছুয়ালো তানজিফ। দুর্ভেদ্য হেসে জবাব দিল, আজকের রাতের কাছে পুরনো সকল রাগ, অভিমান পানসে হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলেও সারপ্রাইজটা বেস্ট ছিল। যা ইমোশনাল ড্রামা করলি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তানজিফের উন্মুক্ত বুকে আঁকিবুকি করছিল পুষ্পিতা। কথা শুনে ফিক করে হেসে উঠল। তানজিফ পুনরায় জিজ্ঞেস করল, মাকে বেড়াতে যাওয়ার জন্য রাজি করালি কি করে? মুখ ফসকে বেফাস কথা বলে জিভে কামড় দিয়ে চুপচাপ রইল। সুমনা এহমাদ পুষ্পিতার কাঁধে হালকা চাপড় মেরে বলল, বেয়াদব মেয়ে, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে জানিস না? লজ্জা করল না তোর? বুকে সাহস সঞ্চয় করে সে জবাব দিল, তুমি তো শাশুড়ি কম, বান্ধবী বেশি। তোমার সাথে লজ্জা কিসের? পুষ্পিতার কান টেনে ধরলেন তিনি। তোর মায়ের বান্ধবী আমি, তোর না। কোনো শাস্ত্রে লেখা আছে মায়ের বান্ধবী হলে তার মেয়ের বান্ধবী হওয়া যাবে না? উঠে বসে পুষ্পিতা সুমনা এহমাদের হাতটা নিজের মুঠোয় নিল। শুনো মামুনি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই জীবন নামক উপন্যাসের সমাপ্তি। ক্ষুদ্র জীবনের বয়সের প্রতিটা ধাপকে উপভোগ করতে হবে। বয়স হয়েছে, লোকে কি বলবে? এসব অজুহাতের বেড়াজালে নিজেকে জড়িয়ে নিলে তো চলবে না। দুহাত মেলে অনুভব করতে হবে নিজেকে। নিমেষহীন পুষ্পিতার দিকে তাকিয়ে আছেন সুমনা এহমাদ। উনার চোখের দিকে তাকিয়ে পুষ্পিতা হাসল। তোমরা মা জাতির কাছে জীবন মানে হেসেল আর স্বামী সন্তানের দেখাশোনা করা, তাদের যত্ন করা, পারিবারিক কূটনীতিতে জর্জরিত হওয়া। তোমাদের চারজনের জন্য ট্যুরের একটা প্যাকেজ সিলেক্ট করেছি। 3 দিনের জন্য। নিজেদের মতো করে সময় কাটিয়ে আসো। টাকা কোথায় পেলি তুই? কানের পাশের চুলগুলো ফু দিয়ে উড়ানোর ব্যর্থ চেষ্টা চালালো পুষ্পিতা। একটু ভাব নিয়ে বলল, আমার শ্বশুরের কম আছে না আমার স্বামীর? স্বামীর পকেট কেটেছি, শ্বশুর শাশুড়িকে হানিমুনে পাঠাবো বলে। ঢং না করে বল যে রাগ, অভিমান ভাঙানোর একটা স্পেস চাইছিস। আমাদের দূরে সরানো তো অজুহাত মাত্র। মোটেও না। আমাদের দাম্পত্য জীবন তো মাত্র শুরু। হাজারো সুযোগ আসবে আমাদের। স্পেস তৈরি হবে। এটা তোমাদের জন্য। তানজিফের বাবা কি রাজি হবে? বিরক্তিতে উচ্চারণ করল পুষ্পিতা। কেমন স্ত্রী তুমি? স্বামীকে রাজি করাতে পারবে না। স্বামী থাকবে স্ত্রীর হাতে মুঠোয়। যা বলবে তা শুনবে। আমাকে দেখো, দেখে কিছু শেখো। সুমনা এহমাদ আবারও পুষ্পিতার কান টেনে বললেন। তাই দেখছি করতে হবে। খুক খুক করে কাশতে লাগল তানজিফ। কিরে, তোর গলায় কি কথা আটকে গেল নাকি? কাশি থামিয়ে তানজিফ জবাব দিল, মানুষকে কিভাবে হাত করতে হয় এটা তোর থেকে ভালো কেউ জানে না। এটার জলজ্যান্ত প্রমাণ তো তুই। শব্দ করে হেসে উঠল তানজিফ। সোনালি রোদে ঝলমল করছে চারপাশ। পর্দার ফাঁক গলিয়ে এক চিলতে সোনালি রোদের রশ্মি এসে পড়েছে বিছানায়। উবু হয়ে ঘুমিয়ে আছে তানজিফ। গোসল শেষ করে মাত্রই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো পুষ্পিতা। চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো। তানজিফের উন্মুক্ত পিঠ নজরে আসতেই প্রগাঢ় ত্রোপায় আর্স্ট হল সে। দৃষ্টি ফিরিয়ে নিল তৎক্ষণাৎ। গুটি গুটি পায়ে আরশির সামনে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বের দিকে চাইল। অবশেষে জেদটা ভালোবাসায় রূপান্তর হয়েই গেল।
ফেসবুকের নিউজফিড একজোড়া দম্পতির কালো গাউন আর ক্যাপ পরা ছবি ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা মেয়ের ললাটে চুমু এঁকে দিয়েছে। সেই আবেগময় মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছে কেউ একজন। হাজার রিয়েক্ট, কমেন্টস আর শেয়ারের ছড়াছড়ি। কমেন্ট বক্সের সবাই আবেগের জোয়ারে ভাসছে। যে ছেলেটা মেয়ের কপালে চুমু এঁকে দিয়েছে তাকে চিনে মায়ান, মেয়েটাকেও চিনে। দুজনের হাস্যোজ্জ্বল মুখ বলে দিচ্ছে কতটা সুখী তারা। বক্ষস্থলে ছাদ করে উঠল মায়ানের। চিনচিন ব্যথা শুরু হলো সেখানে। না পাওয়ার ব্যথা, ছেড়ে চলে আসার কষ্ট, মনের হাজারো কষ্ট চাপা পড়ে আছে। অব্যক্ত কথাগুলো হয়তো কখনো পুষ্পিতাকে বলা হবে না। বেদনার তো মুখে এক চিলতে হাসি ফুটিয়ে পড়া শুরু করল উপরের আবেগময়ী বার্তা। শিক্ষাজীবনের অর্জনের স্বীকৃতি প্রাপ্তির দিনে আমি শুধু সনদই অর্জন করিনি, এই মেয়েটাকেও অর্জন করেছি। আমি অর্জন করেছি আমার অর্ধাঙ্গিনীকে। আমার প্রাপ্তির খাতা পূর্ণ করেছে সে। আমার বহুল প্রতীক্ষার ফল এই মেয়েটা। শত অবহেলার পরও আমি তার পিছু ছাড়িনি। আর সে ধরেছিল এক বেকার ছেলের হাত। প্রণয়ের সূচনা হয়েছিল বিয়ের বহুদিন পরে। পবিত্র প্রণয়, যেখানে নেই কোনো পাপ। যদি কাউকে ভালোবাসেন পিছু ছাড়বেন না। আপনার চাওয়া যদি পবিত্র হয় আর মানুষটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তাকে আপনার করে দিবে। হারিয়ে ফেলতে ফেলতেও পেয়ে যাবেন তাকে, যেমনটা আমি পেয়েছি। স্পেশালি থ্যাঙ্কস টু দিস ম্যান, যে ছেড়ে গিয়ে এই চমৎকার মেয়েটাকে আমার করে দিয়েছে। সারা জীবনের জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। ছোট্ট পরিসরের এই জীবনে যা চেয়েছি তাই দিয়েছে উপরওয়ালা। হয়তো বা অপেক্ষা আর ধৈর্যের পরে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। লেখাটা পড়তে পড়তে ঘোলাটে হলো মায়ানের চোখ। ঝাপসা চোখে শেষের লেখাগুলো পড়তে ভীষণ কষ্ট হলো তার। বুকটা হাহাকার করছে। অন্তঃস্থলে প্রবল বেগে শুরু হলো রক্তক্ষরণ। দুচোখের কপাটের মিলন ঘটতেই গাল স্পর্শ করল বাড়িবিন্দু। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে আওড়াল। আপনাকে দেখি না সহস্রাব্দ বছর, ফুলবানু। শিমুলের বিয়ের উদ্দেশ্যে গ্রামে পা রেখেছে মায়ান। বড় বোনের বিয়ের সময় কিছু না বুঝলেও মেজবোনের বিয়ের সমস্ত দায়িত্ব তার কাঁধে। ব্যাগ পত্তর নিয়ে অটোতে উঠে বসল সে। টিউশনি করিয়ে জমানো টাকার ছোট্ট ব্যাগটা সাবধানে রাখল। হারিয়ে গেলেই বিপত্তি। বাড়ির উঠোনে পা রাখতেই আছরের আজান পড়ল। অজু করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন খায়রুল আলম। ছেলেকে উঠোনে দেখে দৌড়ে এলেন তার কাছে। মায়ানের কাঁধ থেকে ভারী ব্যাগটা নিলেন। তুমি আইছো বাজান? অতঃপর হাত ছেড়ে ডাকলেন মায়ানের মাকে। আফিয়ার মা, তাড়াতাড়ি বাইরে আহো, তোমার পোলা বাইতো আইছে। মাটির ঘর থেকে বেরিয়ে এলেন দিলওয়ারা বানু। ছেলেকে দেখে অশ্রুসিক্ত হল চক্ষু জোড়া। চোখে মুখে হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। শিমুল, তোর ভাই আইছে, তাড়াতাড়ি পানি তোলো, তোর ভাই গোসল দিব। ছেলের দিকে দৃষ্টি ফিরালেন। পুনরায় মায়াভরা গলায় বললেন, তোমার অনেক খিদা লাগছে না বাজান? মায়ের কথায় হাসল মায়ান। আম্মা বুবু আসে নাই, আইবো বাবা কাইল। সংসার সামাল দিয়া আউন লাগে তো। এখন তুমি ঘরে আহো, কাপড় চোপড় ছাইরা গোসল দেও। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। দূরদূরান্ত থেকে মাঝে মাঝে ভেসে আসছে কুকুরের হাঁক ডাক। কিছুক্ষণ আগেই বাবুর্চি সবকিছুর লিস্ট দিয়ে গেল। কোনোটা কি পরিমাণে লাগবে। মায়ান নতুন ঘরে গিয়ে ছোট্ট টাকার ব্যাগ নিয়ে আসল। খায়রুল আলমের হাতে দিয়ে বলল, আপনার ছেলে যতটুকু পেরেছে ততটুকু আপনার হাতে তুলে দিচ্ছে আব্বা। আমারে সময় দিল, বাকি যা ধারদেনা থাকবে সেগুলোও ধীরে ধীরে শোধ করে দিব।
তিনি টাকাগুলোর দিকে তাকিয়ে রইলেন অপলক। কিয়ৎকাল বাদে চাইলেন ছেলের মুখের দিকে। নেত্রপল্লব ভেজা। হয়তো কান্না লুকাতে গিয়েও পারেননি। দেখলা আফিয়ার মা? গেমারে বেবাক মানুষ কইছে আমার পোলা শহরে গিয়া আমাগরে ভুইল্লা যাইব। আমাগোর কথা হুনব না। পড়ালেহার দরকার নাই। আমি কি আমার পোলারে এমন শিক্ষা দিছি কও? এখন কেউ কিছু কইলে আমি বুক ফুলাইয়া কইবার পারুম আমার পোলা বদলায় নাই। শহরে পড়তে গেলে হগলে খারাপ হয় না। বাবা মায়ের চোখের উচ্ছ্বাস দেখে টানাটানি করে চলার দিনগুলোর কষ্ট যেন মুহূর্তেই উবে গেল। আপনাদের আরও একটা খুশির খবর দেওয়ার আছে আব্বা। চোখ মুছলেন দুজনই। খায়রুল আলম জিজ্ঞেস করলেন, কি খবর আব্বা? শিমুল আর বৃষ্টিরে ডাকেন। দিলোয়ারা বেগম ডাকতেই দুজন ছুটে এলো। বৃষ্টি সামনে এলেও আড়ালে এসে দাঁড়ালো শিমুল। ভাইয়ের সামনে আসতে তার ভীষণ লজ্জা লাগছে। আমি স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম আব্বা। আমি সিলেক্টেড হয়েছি। এবার সামনে এলো শিমুল। মৃদু চিৎকার করে বলল, তুমি সত্যি বলতেছ ভাইয়া? একগাল হেসে মাথা দুলায় মায়ান। দিলোয়ারা বেগম বুঝলেন না কথার মানে। এইডা আবার কি বাজান? আরে আম্মা, আমি যে ক্লাস 8-এ বৃত্তি পাইছিলাম তোমার মনে আছে? চঞ্চল বৃষ্টি তাড়াতাড়ি করে চটপটে গলায় বলল। বোনের চঞ্চলতা দেখে হাসল মায়ান। আফিয়া আর শিমুল শান্তশিষ্ট হলেও বেশ চটপটে বৃষ্টি। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। কোনো কিছু তেমন একটা ব্যাখ্যা করতে হয় না, চট করে বুঝে ফেলে। তোমারেও টেকা দিব বাজান? কোনো জবাব দিল না মায়ান। মায়ের কাছে এসে মাটিতে বসে পড়ল। করো কি বাজান? নিচে বইও না, উপরে আইও। দিলোয়ারা বানুর কথা শুনল না মায়ান। মাটিতেই বসে বসে রইল ঠায়। মাথা রাখল উনার কোলে। সুস্থির গলায় বলল, আমি দেশের বাইরে পড়তে যাব আম্মা। আতকে উঠলেন দিলোয়ারা বানু সহ খায়রুল আলম। কি কও তুমি? শহরে থাহো, এরপরেও তোমার লাইগ্গা পরানপুরে। তুমি বিদ্যাস গেলে থাকুম কেমনে? মায়ের কর্মঠ হাতে চুমু এঁকে দিল সে। তোমাদের এই কষ্ট আর থাকব না। জীবনে তো অভাব ছাড়া কিছু দেখলে না। চুপচাপ কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভাঙলেন খায়রুল আলম। যাওয়ার লাইগ্গা টেকা পাইবা কই? ওসব নিয়ে চিন্তা করতে হবে না, উনারাই সকল খরচ বহন করবে। আমাগোর অভাব থাকুক, তোমার বিদ্যাস যাওয়ার দরকার নাই। নিষেধ কইরো না আফিয়ার মা। আমার পোলা পড়ুক। আমার পোলা অনেক বড় হইব। স্বামীর দিকে অসহায় চোখে চাইলেন দিলোয়ারা বানু। উনার চোখেও একরাশ অসহায়ত্ব। আনন্দের মাঝে হঠাৎই মায়ান বলে উঠল, তোরা দুজন ওই ঘরে যা। আমার আব্বা আম্মার সাথে দরকারি কথা আছে। বৃষ্টি তড়িৎ গতিতে বলল, কি দরকারি কথা? সময় হলে তোরাও জানতে পারবি। এখন যা। যাইতে কইছে যা। শিমুল বৃষ্টির হাতট ধরে বাইরে নিয়ে এলো। ঘর থেকে বের হওয়ার পর বৃষ্টিকে আর একচুল নড়াতে পারল না শিমুল। ফিসফিস করে বলল, চল, দাঁড়িয়ে না থেকে। বৃষ্টি একরোখা হয়ে জবাব দিল, তুই যা, আমি শুনব কি বলে ভাইয়া? ভাইয়া দেখলে কিন্তু রেগে যাবে। এই ভিতুর ডিম, তুই যা তো। বোনের সাথে না পেরে অগত্যা একাই চলে গেল শিমুল। দরজার আড়ালে কান খাড়া করে দাঁড়িয়ে রইল বৃষ্টি। মায়ান আমতা আমতা করছে। প্রণয়ের কথা বাবা মায়ের সামনে বলতে অস্বস্তি হচ্ছে তার। কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। ফাঁকা ঢুক গিলে সে। একটা আবদার আছে আমার। দিলোয়ারা বানু মায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি আবদার? চোখ বুজে নিঃশ্বাসে মায়ান বলল,
আমি ঢাকায় একটা মেয়েরে খুব পছন্দ করি আম্মা। মেয়েটাও আমারে করে। হাত থেমে গেল দিলোয়ারা বানুর। স্বামীর মুখপানে নেত্রপাত করল। তোমরা চাইলে তোমার আবদার রাখতে পারমু না বাজান। স্থির হয়ে গেল মায়ান। এমন উত্তর সে আশা করেনি। ঘাড় বাঁকিয়ে বাবার দিকে চাইতেন, তিনিও মাথা নিচু করে ফেলেন। ও অনেক ভালো মেয়ে। শহরের মাইয়ারা ভালা হয় না। ওই মাইয়া তোমারে আমগো থাইকা আলাদা কইরা দিব। আম্মা তুমি জানো না, আমার আর জানন লাগবো না। আমি জানি আম্মা, আমি ওরে অনেক পছন্দ করি। আব্বা আপনি কিছু বলেন না। তোমার বাপে কি কইব? খায়রুল আলমের আসলেই কিছু বলার নেই। নির্বাক শ্রোতার মতো সব শুনে যাচ্ছেন। আম্মা, সব মেয়ে খারাপ হয় না। আমি তোমার মামুরে কথা দিছি। ভ্রু যুগল কুচকে গেল মায়ানের। কপালে ভাসমান হয় চিন্তার বলিরেখা। কি কথা? আমি সুইটিরে তোমার বউ করুম। ছিটকে দূরে সরে এলো মায়ান। চোখ জোড়ায় বিস্ময়। আমারে না বলে কিভাবে কথা দিল আম্মা? সুইটি আমার কত ছোট। ওরে তো বোন ছাড়া কিছু ভাবি না আমি। আফিয়ার বিয়ার সময় তোমার বাপ 1,00,000 টাকা আনছে, এখনো দেয় নাই। আম্মা, আমি মামুর সব টাকা ফেরত দিয়ে দিব। একটু সময় দেন আমারে। আমার মা মরা ভাইঝিডারে বউ কইরা আনো। আমিও তোমার কাছে আবদার করলাম। মাকে বুঝাতে না পেরে এবার কেঁদেই দিল মায়ান। ভাঙা ভাঙা গলায় বলল, আম্মা একটু বুঝো, ফিরিয়ে দিও না। আমার অভাবের কথা জেনেও পিছ পা হয়নি মেয়েটা। একটু রহম করো। আশানুরূপ উত্তর পেল না সে। অসহায়ের মতো দুপা জড়িয়ে ধরল খায়রুল আলমের। তিনি তখনও নির্বাক, মাথা নিচু করে রইলেন। ছেলের চোখে চোখ রাখার সাহস পেলেন না। নতুন দুচালা ঘরটা তোলার সময়ও টেকা দিছে। আবার কইছে শিমুলরে কানের জিনিস দিব। তোমার বাপের অত সমরথ নাই। আমি কইছি তার মাইয়ারে আমার পোলার বউ করুম। তুমি একটা চারকি পাইলে তারে আমার ঘরে আনুম। তোমার ছেলের চাওয়ার কোনো মূল্য নাই। তোমার আম্মার জবানের দাম নাই। চুপচাপ হয়ে গেল মায়ান। বড্ড অসহায় লাগছে নিজেকে। তোমার ছেলেও ওই মেয়েরে কথা দিছে আম্মা। সুইটিরে বিয়া না করলে আমি আমার ভাইয়ের সামনে যাইতে পারমু না। আমি মামুরে সব বুঝাইয়া বলবো। ভালো পাত্রের হাতে তুলে দিব। যে ভাই আমার বিপদে পাশে দাঁড়াইছে, তার মাইয়ারে আমার ঘরের না করলে আমি গলায় দড়ি দিমু। আকস্মিক মায়ের হৃদয় কাঁপানো কথায় পড়ে যেতে নিল সে। মায়ের দিকে চেয়ে রইল। এতটা কঠিন আর রুষ্ট হতে আর আগে সে দেখেনি। চোখ বুঝতেই মায়ের মৃত মুখ চোখে ভাসল। তড়িঘড়ি করে চোখ মেলে তাকায় সে। জন্মদাত্রীর মৃত মুখ দেখার সাহস তার নেই। আম্মা, ওই মাইয়ারে যদি তুমি আমারে না কইয়া বিয়া করো, আমি গলায় দড়ি দিমু। আমি কইলাম সত্যই এই কাম করুম। ফিচেল হাসল মায়ান। আমি এতটাও খারাপ নই আম্মা। আমাগরে ঋণমুক্ত করা তোমার দায়িত্ব। মায়ান আবারও দিলোয়ারা বানুর পায়ের কাছে এসে বসল। হাত দুটো আঁকড়ে ধরল। আম্মা, ঋণমুক্ত করব তো। তোমরা সবাই তো আমার দায়িত্ব। সময় দেও। শুধু বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে বলো না। আমি যে জবান দিছি ওইডা রাখনো তোমার দায়িত্ব। আমারে মুনাফিক বানাইও না। কাতর স্বরে দিলোয়ারা বেগম ডাকতেই তিনি বললেন, গরিব মাইনষের পছন্দ হইল টেকা। টেকা সুখ দেয়, আর কিছু না। বুকে এক আকাশ সম দুঃখ লুকিয়ে শিমুলের বিয়ের সমস্ত আয়োজন করেছিল মায়ান। কাউকে এতটুকু পর্যন্ত বুঝতে দেয়নি। শিমুলের বিদায়ের পরে যখন মেহমান আসতে আসতে কমতে শুরু করল, বাড়ি ফাঁকা হতেই মায়ের পা ধরে বসেছিল মায়ান।
আম্মা, আমার কষ্ট হচ্ছে। এত বড় সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েন না। আপনি মামুরে বলেন, না হয় আমি মামুরে বলি বুঝিয়ে। মামু বুঝবে। অনেক বুঝিয়েছিল। তিনি তার সিদ্ধান্তে অনড় রইলেন। ছেলের চোখের পানি দেখেও মন গলেনি। ব্যর্থ হয়ে মাটির ঘরের পিছনে থাকা আমগাছটার আড়ালে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল সে। মায়ের অবাধ্য হওয়ার সাহস তার নেই। অন্যদিকে পুষ্পিতা। একবার মনে হয়েছিল মরে গেলেই সব সমাধান হয়ে যাবে। পরক্ষণেই মনে পড়ল বাবার হাড়ভাঙ্গা পরিশ্রমের কথা। ছোটবেলায় মায়ের বাড়ি বাড়ি ধানের কাজ করার কথা। দায়িত্ব এসে কাঁধে চেপেছে। সবার থেকে নিজের কষ্টগুলোকে আড়াল করতে পারলেও শুধু পারেনি বৃষ্টির চোখ থেকে আড়াল করতে। শত যন্ত্রণার সাক্ষী ওই বাচ্চা মেয়েটা। বয়সে ছোট হয়েও বড় বোনের মতো আদেশ করেছে, তুমি ওই আপুকে বিয়ে করো ভাইয়া। বিয়ে করে সোজা বাড়ি চলে আসো। আম্মা কয়েকদিন রেগে থাকবে, দেখবে পরে সব ঠিক হয়ে। আম্মা উল্টাপাল্টা কিছু করে ফেলবে। সহজ সরল মানুষটার অনেক রাগ। আরে মানুষ কত কথা বলে। এভাবে কষ্ট পেও না। আমারও কষ্ট হয়। যদি সত্যি সত্যি গলায় দড়ি দেয়। চোখ মেলে তাকালো মায়ান। চোখ জোড়া টকটকে লাল। অতীতের কথাগুলো ভাবলে হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়। অসহনীয় যন্ত্রণা হয় বুকে। তার মা বুঝেনি তার যন্ত্রণা। সেও তো কথা দিয়েছিল মেয়েটাকে। কথা ছিল সারা জীবন একসাথে থাকবে। কথা রাখতে পারেনি। তবে কি সেও মুনাফিক? কতটা ভালো সে বাসত মেয়েটাকে। মায়ের জন্য ছেড়ে দিয়েছিল নিজের ভালোবাসাকে। ভেবেছিলাম খুশির খবরটা দেওয়ার পর আপনার কথা বললে তারা আমাকে ফিরিয়ে দিবে না। কিন্তু আমি জানতাম না বিচ্ছেদের সূচনা তখন থেকেই হবে। জানলে কখনোই বলতাম না। কখনো না। মোবাইল থেকে পুষ্পিতার একটা ছবি বের করল। লাল শাড়ি পরা। নিমেষহীন চেয়ে রইল। আপনাকে ছোঁয়ার আগে দায়িত্ব ছুঁয়ে দিল নিবিড়ভাবে। দায়িত্বের বলিষ্ঠ হাতের আলিঙ্গন হতে আমি বের হতে পারিনি। মাস 6 হবে অফিস থেকে পাওয়া ফ্ল্যাটে মা বাবা আর বৃষ্টি নিয়ে উঠেছে মায়ান। বাবার সকল ঋণ সে পরিশোধ করেছে একটু একটু করে। ঋণ শোধ হতে বাবা মাকে আর গ্রামে রাখেনি সে। নিজের কাছে নিয়ে এসেছে। বৃষ্টির ইউনিভার্সিটিতে যেতেও যেন কোনো অসুবিধা না হয়। অন্যান্য দিনের তুলনায় আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি এসেছে মায়ান। বসার ঘরে হইচই দেখে সেখানে পূর্ণ দৃষ্টি নিবন্ধ করল। আফিয়া আর শিমুল এসেছে। মায়ানকে দেখে হইচই কমে থমথমে হয়ে গেল পরিবেশ। জুতো জোড়া খুলে হাসি মুখে আফিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমরা কখন এলে? মুখ ঘুরিয়ে নিল আফিয়া। জবাব দিলও না। ব্যাপারটাকে গায়ে মাখল না মায়ান। এসব আর সে তোয়াক্কা করে না। তার দায়িত্ব কেবল একজন ভালো ভাইয়ের আর একজন আদর্শ সন্তানের। সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে নিষ্ঠার সাথে। অফিসের পোশাক ছেড়ে হাত পা ধুয়ে এলো মায়ান। বৃষ্টিকে ডেকে বলল, আমাকে খেতে দে বৃষ্টি, খিদে পেয়েছে। বিয়ে করে বউ আনলে তো বৃষ্টিকে খাবার দেওয়ার কথা বলতে হয় না। কাট কাট গলায় বলল আফিয়া। জবাব না দিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসল সে। জবাব না পেয়ে তেতে উঠল আফিয়া। তোর কি মায়ের কষ্ট চোখে পড়ে না? আফিয়া রেগে যাচ্ছে দেখে শিমুল তার হাতটা ধরে শান্ত করার জন্য। কেন, মায়ের কি শরীর খারাপ করেছে? একদম না বুঝার ভান করবি না। মুখে আঁচল চেপে কাঁদছেন দিলওয়ারা বানু। বৃষ্টি ভাতের প্লেট সামনে দিতেই দূরে সরিয়ে রাখল মায়ান। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আফিয়ার সামনে গেল। না, চোখে পড়ে না। আমার দুচোখ দায়িত্বের বেড়াজালে আবদ্ধ। নিজের রুমের দিকে পা বাড়িয়েও ফিরে এলো সে। আজ কিছু কথা বলে হালকা হওয়া প্রয়োজন।
মানসিক চাপ সে আর নিতে পারছে না। বোনের সামনে দাঁড়িয়ে পুনরায় বলল, কয়েক বছর আগে আমিও আমার মায়ের পা জড়িয়ে অবুঝ শিশুদের মতো কান্না করেছিলাম, শুধু ওই মেয়েটাকে নিজের বউ করব বলে। আমার মায়ের মন গলেনি। আমি সামান্য হাত কাটলে যে মা অস্থির হয়ে যেত, আমার চোখের পানি দেখেও সেই মায়ের মন গলেনি। আমার সেই মা বুঝেনি তার একটা কথার জন্য আমি কতটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আছি। আমার সহজ সরল মা কঠিন হয়েছিলেন, কারণ তিনি তার ভাইকে কথা দিয়েছেন, কথার খেলাফ হলে তিনি মুনাফিক হবেন। তার সেই ভাইঝি যখন আমি দেশে ফিরার আগেই তার প্রেমিক নিয়ে পালিয়ে গেল, তখন আমার মামু মুনাফিক হয়নি, তার কথার খেলাফ হয়নি। এখন তো আমার মায়ের প্রতিশ্রুতি রাখার কোনো দায়বদ্ধতা নেই, তাহলে এখন বিয়ের কথা আসছে কেন? মানুষের কত রকমের দায়িত্ব কাঁধে পড়ে। আমার কাঁধে এসে পড়েছিল আমার মায়ের প্রতিশ্রুতি রাখার দায়িত্ব। মা জানত নাকি সুইটির প্রেমিক ছিল? না, মা জানত না। চিৎকার করে উঠল মায়ান। ভাইয়ের চিৎকারে কেঁপে উঠল শিমুল। সে এমনিতেও একটু ভীত। না, মা জানত না। তবে মা এটা জানত আমি একজনকে পছন্দ করি, একজনকে ভীষণ ভালোবাসি। আমি মায়ের কাছে ভিক্ষা চেয়েছিলাম, যেন একটু অনুমতি দেয়। দেয়নি। চেয়েছিলাম আম্মা যেন আমার ভালোবাসাকে সাদরে গ্রহণ করে। আমার চাওয়ার কোনো মূল্যই দিল না। সুইটি ও নিজের ভালোবাসার মানুষ পেল। আমার মাও মুনাফিক হল না। মাঝখান থেকে আমি হারিয়ে ফেললাম সব। ওই মেয়েটা ছাড়া দেশে আর কোনো মেয়ে নেই? না, নেই। আমার জন্য নেই। ওই মেয়েটার মতো করে কেউ আমাকে ভালোবাসবে না। সামান্য অসুস্থতায় কেউ উৎকণ্ঠিত হবে না। গলা শুনে চট করে বুঝে ফেলবে না আমার পকেটে নাই বলে খেতে পারিনি। হুটহাট মেসের নিচে এসেও কেউ বলবে না, নিচে নামুন, আমি খাবার নিয়ে এসেছি। দুটো জামা হাতে দিয়ে বলবে না, এগুলো আপনার বোনদের জন্য। বলবেন আপনি কিনেছেন। তাহলে সুইটিকে বিয়ে করতে কেন রাজি হয়েছিলি? মায়ের কথার খেলাফ যেন না হয়। এভাবে জীবন চলে না মায়ান। কতদিন তুই একা একা থাকবি? মা বাবার ইচ্ছে করে না ছেলের বউ দেখার, নাতি নাতনির মুখ দেখার? তোমাদের ছেলেমেয়ে তো আছে, আলাদা করে আমার ছেলেমেয়ের প্রয়োজন দেখছি না। আপনি আপনার ছেলেকে কিছু বলছেন না কেন আব্বা? আমি হেইদিনও বোবা আছিলাম, আইজও বোবা। আমার টেকা পয়সা থাকলে না তোর মামুরতে টেকা হাওলা টানতাম, আর হেই বেডা সুযোগে তোর মারতে কথা লইত, আর না আইজ আমার পোলা কষ্ট পাইত। নির্লিপ্ততা কণ্ঠে বললেন খায়রুল আলম। একটু বাদে বাদে নাক টেনে চোখ মুছছেন দিলওয়ারা বেগম। সেই দিনের সেই সিদ্ধান্তের জন্য আজ বেশ আফসোস হচ্ছে তার। কতবার মাকে বললাম, মামুকে বুঝিয়ে বললে তিনি মেনে নিবেন। ধপ করে মেঝেতে বসে পড়ল সে। অসহায় গলায় পুনরায় বলল, শুনলই না আমার কথা। আজ বড্ড আফসোসাক্ষেপ হয়। সেদিন বৃষ্টির কথা শুনে যদি পুষ্পিতাকে বউ করে সোজা মায়ের সামনে আসতাম, হয়তো মা কয়েকদিন রেগে থাকত, পরে ঠিক মেনে নিত। আমি বোকা পারলামই না। বসেছিলাম মায়ের অনুমতির জন্য। দিলওয়ারা বেগমের পায়ের কাছে গিয়ে বসল মায়ান। গলায় দড়ি দেওয়ার কথা বলে আমায় আটকে দিয়েছিলে আম্মা, অথচ তুমি যদি তোমার ছেলের ক্ষত বিক্ষত ভেতরটা দেখতে গলায় দড়ি দেওয়ার প্রয়োজন পড়ত না, এমনিতেই মরে যেতে। জাপানে থাকা কালীন পৃষ্ঠার পর পৃষ্ঠা ইকুয়েশন সমাধান করার পর যখন আমি ক্লান্ত হয়ে যেতাম, আমার না ভীষণ ইচ্ছে করত মেয়েটার সাথে কথা বলার জন্য, ভীষণ ইচ্ছে করত মেয়েটাকে দেখতে। আমার ক্লান্তি নিবারণের কারণ ছিল সে। না আমি মেয়েটাকে দেখতে পেতাম, আর না তার গলার আওয়াজ শুনতে পেতাম।
কতগুলো দিন আমি মেয়েটার গলার আওয়াজ শুনি না। কত রাত আমি ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছি শুধু আমি জানি। আমার বিধ্বস্ত চেহারা দেখলে দড়ির প্রয়োজন তোমার পড়ত না আম্মা। আমার এইখানটায় জ্বলে আম্মা, এইখানটায় পুড়ে। বুকের দিকে ইশারা করে। আমার ভীষণ কষ্ট হয় আম্মা। তোমার ওই একটা নাই আমি পুড়েছি, আজও পুড়ছি। যতদিন থাকব পুড়ব না পাওয়ার যন্ত্রণায়। আমার চারপাশের বাতাসে শুধু বিষাদ, বিচ্ছেদের গন্ধ। আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না আম্মা। আমার দম আটকে আসে। কি বিশ্রী গন্ধ বিচ্ছেদের। তুমি যদি একটু মামুর সাথে কথা বলতে আজ আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারতাম। দিলোয়ারা বানুর কোলে মাথা রাখল মায়ান। ছেলের মাথায় হাত রাখতে গিয়ে রাখলেন না তিনি। অনুশোচনা হচ্ছে ভীষণ। আমার বিচ্ছেদের গল্প যারা শুনে তারা আমায় উপহাস করে, ব্যঙ্গ করে, বলে এত ছোট কারণে কেউ ভালোবাসার মানুষের হাত ছেড়ে দেয়। মা বাবা উমন বলেই। ওরা তো জানে না আম্মা আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নাই। আমি জন্মেছি এক নিম্নবিত্ত পরিবারে, যেখানে বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষকে লড়াই করতে হয় প্রতিনিয়ত। একবেলা খাবার খেয়ে চিন্তা করতে হয় পরের বেলা কি খাব। ওই পরিবারে আমার আম্মা সারাদিন পরিশ্রম করে নিজে না খেয়ে আমার রেখে দিয়েছে, যেন আমি পেট পুড়ে খেতে পারি। সেই মায়ের মৃত্যুর কারণ আমি হব? আমার মতো কুলাঙ্গার যে আর নাই আম্মা। আমি না ওই মেয়েটাকে ছেড়ে আসার কারণ বলতে পারিনি। বলতে পারিনি আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই আমার বাবা মায়ের কাছে। কথার বানে জর্জরিত করে কেবল দূরে সরিয়েছি। এক নারীর আদর্শ সন্তান হতে গিয়ে আরেক নারীর কাছে হয়েছি কাপুরুষার বিশ্বাসঘাতক। বসা থেকে উঠে নিজের চোখ মুছে নিল সে। আমি সেসব সাহসী পুরুষদের মতো নই আম্মা যারা প্রেমিকার হাত ধরে বাড়িতে ওঠে। আমি ভীতু, ভীষণ ভীতু। তাই তো তোমার মিথ্যে হুমকিতে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন তোমার মুনাফিক হওয়ার সুযোগ নাই আম্মা। আমিও দায়মুক্ত। আমারে দয়া করে বিয়ের জন্য জোর করবা না। আমি কিন্তু আম্মা সত্যি সত্যি গলায় দড়ি দিব। আমারে এবার শান্তিতে একটু বাঁচতে দেও। এবারে মুখ খুলেন দিলোয়ারা বানু। ভাঙা ভাঙা গলায় বললেন, আমার ভুল হইছে আব্বা, আমারে মাফ কইরে দেও। নিজেরে কষ্ট দিও না। ওমন কথা বলো আম্মা। মা কখনো সন্তানের কাছে মাফ চায় না। এটাকে আমি আমার নিয়তি হিসেবে মেনে নিয়েছি। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বক্ষস্থলে আর ভালোবাসা নেই, সেখানে শুধু দায়িত্ব আর কর্তব্যের আনাগোনা। নিজের রুমের দিকে পা বাড়ানোর আগে শুনতে পেল আফিয়া তার মাকে শাসাচ্ছে। সবকিছুর জন্য তুমি দায়ী। কার কাছে জিজ্ঞেস করে মামুরে কথা দিছিলা? মানুষের পছন্দ অপছন্দ থাকে না। আর কিছু হয়তো বলেছিল, তবে সে আর শুনেনি। মনের ভিতরের জমানো কথাগুলো কিছু বলতে পেরে একটু হালকা লাগছে। পুষ্পিতার মুখোমুখি হতে পারলে হয়তো আরও একটু হালকা হয়ে যেত। তবে মেয়েটার মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র সাহস তার নেই। কপালে হাত ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে আছে মায়ান। কারো হাতের স্পর্শে কেঁপে উঠল সে। হাত সরিয়ে বৃষ্টিকে দেখতে পেল। একমাত্র বৃষ্টির সাথেই সে ঠিকঠাক কথা বলে। বেড়ে রাখা ভাত ফেলে আসতে নেই। খাবে চলো। অন্যদিকে তাকিয়ে জবাব দিল, খাবো না, খিদে নেই। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল বৃষ্টি। ভাইয়ের পাশে বসে একটা হাত আঁকড়ে ধরল। এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছ ভাইয়া? এভাবে জীবন চলে বলো? এতক্ষণ নিজেকে কঠিন করে রেখেছিল, এখন আর পারল না। কষ্ট নিবারণের জন্য বোনকে আঁকড়ে ধরল। খুব ইচ্ছে করে ওই মেয়েটার সাথে ছোট্ট একটা সংসার পাতবার। একটাবার যদি আবার সুযোগ পেতাম, বিশ্বাস কর হাতছাড়া করতাম না।
ওই মেয়েটাকে আমার ভীষণ প্রয়োজন একটু মানসিক শান্তির জন্য। আমার বুকের ভেতরটা কেবল হাহাকার করে। সেদিন আম্মা রাজি হলে হয়তো আমার সংসার আজ পূর্ণ থাকত। ধারণা ছিল পুষ্পিতার পরিবার মেনে নিবে না। আমার সহজ সরল মাই যে প্রথম বাধা হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। সেদিন আমার কথা শুনলে হয়তো এভাবে তোমাকে তিলে তিলে মরতে হতো না। ছোট বলে আমার কথাটা পাত্তাই দিল না। তুই আমার কত বছরের ছোট জানিস? সম্মতিতে মাথা দুলায় বৃষ্টি। 8 বছর। কম সময় না। তুই এতটা অভাব না দেখলেও আমি দেখেছিলাম। তোর বয়স হয়তো 2 কি 3 বছর। ওই অভাবের দিনে আম্মা কি নিয়ে যেন আব্বার সাথে জেদ করলেন। আব্বার পকেটে নাই, সেজন্য আব্বা নিষেধ করলেন। আম্মা জেদ করে টানা 3 দিন ভাত খেলেন না, পানিও স্পর্শ করলেন না। আমার সেদিন আম্মার জেদের কথাটা মনে পড়ে গিয়েছিল। যদি সত্যি সত্যি আম্মা এখন কষ্টকে ভোগ করছে, আমি তখনকার জেদ আর এখনকার জেদ সমান না। চাইলেই মানুষ মরতে পারে না। যদি করে ফেলতো। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। তেতে উঠল বৃষ্টি। মেজাজ আসমান ছুল তার। তিরিক্ষি মেজাজে রুষ্ট হয়ে বলল, যদি 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 যদির কোনো অর্থ নেই। যদি এটা হতো, যদি ওটা হতো। হয়নি, হতোও না। কারণ মা জানে শত কষ্ট হলেও তুমি মায়ের উপর দিয়ে কোনো সিদ্ধান্ত নিবে না। এই যদি যদি করতে করতে আজ এই অবস্থা। রাগে হিস হিস শব্দ করছে বৃষ্টি। এক পর্যায়ে কেঁদে দিল সে। চোখের পানি চিবুক স্পর্শ করল তার। বড় আপা মেজ আপা তোমার কষ্ট দেখে নাই ভাইয়া। আমি দেখেছি। আমি তোমাকে কাঁদতে দেখেছি। আমি রোজ তোমার হাহাকার দেখি। তোমার জন্য আমার কষ্ট হয় ভাইয়া। শেষ কবে হেসেছিলে ভাইয়া? বৃষ্টি মায়ানের গাল স্পর্শ করল। আমি আমার ভাইকে কতদিন হাসতে দেখি না। হাসার পথ বন্ধ, তাই হাসি না। তড়িৎ গতিতে গাল হতে হাত সরিয়ে নিল বৃষ্টি। তুমি নিজে বন্ধ করেছ। নিশ্চুপ রইল মায়ান। ভাইয়ের নীরবতা আবারও গর্জে উঠল বৃষ্টি। এতই যখন মায়ের বাধ্য ছেলে তাহলে কেন বিয়ে করছ না? এখনও তো মা তোমার বিয়ের কথা বলছে। এখন তোমার সহজ সরল মাকে শান্ত করো বিয়ে করে। এখন তো আর মা কাউকে প্রতিশ্রুতি দেয়নি। আমার ভেতরেও ভালোবাসার মতো অনুভূতি অবশিষ্ট নেই। আমি শূন্য। আমার নিয়তি একা থাকার। দাঁতে দাঁত পিষে বৃষ্টি। ভেজা নেত্রপল্লব। তবে চোখ দুটো দিয়ে যেন অগ্নি ঝরছে। নিয়তিকে একদম দোষ দিবে না। তোমার সমস্ত কষ্টের জন্য তুমি নিজে দায়ী। নিয়তিকে দোষ দেওয়া অজুহাত মাত্র। সেদিন একটু সাহস করলে আজ অন্যরকম দিন পার করতে। তুমি ওই আপুটাকে আসলেই কোনো দিন ভালোবাসনি। ভালোবাসলে একটু সাহস করতে কাছে টানার, একটু স্রোতের বিপরীতে যেতে। তাহলে একটা সুখের সংসার করত। মায়ের পা ধরে কেঁদেছিলাম। মার মন গলেনি। হেনতন বলা বন্ধ করো। এর বাইরে চেষ্টা করেছিলে তুমি? কাঁদলেই শেষ। তুমি আসলে একটা কাপুরুষ। দরজা সজোরে লাথি মেরে প্রস্থান করল সে। বনের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবারও আগের মতো হাত ঠেকালো কপালে। আসলেই কাপুরুষ আমি। টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান। একটু যদি প্রতিকূল পরিবেশে গিয়ে পাওয়ার চেষ্টা করতাম, তাহলে হয়তো বলতে পারতাম চেষ্টা করেছিলাম। সময় ফুরিয়ে বুঝলাম, এখন আফসোস ছাড়া কিছু করার নেই। আমি আপনাকে আসলেই ভালোবাসতাম। হয়তো হ্যাঁ, নয়তো বা না। ভালোবাসলে এভাবে ছেড়ে দিতে পারতাম? স্নায়ুযুদ্ধ চলছে পুষ্পিতা আর তানজিফের মাঝে। কেউ কারো সাথে কথা বলছে 2 দিন ধরে।
কিন্তু কি নিয়ে চলছে এই ঠান্ডা লড়াইয়ের কারণ স্পষ্ট নয়। শোরুম থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল তানজিফের। ততক্ষণে বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের ডিস্টার্ব হবে ভেবে আর কলিং বেল চাপল না। মেসেজ করল পুষ্পিতাকে, কেউ যদি দরজাটা একটু খুলে দিত বেশ উপকার হতো আমার। অনেক ক্লান্ত আমি। মেসেজ সেন্ড করার মিনিটের মাথায় দরজা খুলে গেল। হয়তো তানজিফের আসার অপেক্ষায় ছিল পুষ্পিতা। ওয়াশরুম থেকে বের হয়ে কপাল কুঁচকে গেল তানজিফের। আয়নার সামনে বসে সাজুগুজু করছে পুষ্পিতা। চুলে আর্টিফিশিয়াল গাজরাটা লাগলোর অব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। বড্ড আবেদনময়ী লাগছে পুষ্পিতাকে। ফাঁকা ঢুক গিলে তানজিফ পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করার প্রয়াস চালাল। আদৌও পারল কি? পুষ্পিতার পিছনে গিয়ে দাঁড়ায় সে। কিঞ্চিত নুয়ে পড়ল। থুতনি ঠেকল কাঁধে। গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই পুষ্পিতার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। লিপস্টিক হাতে নিয়েছিল মাত্র। হাত একদম স্থির হয়ে গেল তার। তানজিফ ঠান্ডা হাতে স্পর্শ করল পুষ্পিতার উন্মুক্ত উদরে। কেঁপে উঠল পুষ্পিতার শরীর। শীতল স্পর্শে চোখমুখ খিচে বন্ধ করে রাখল কিয়ৎকাল। তানজিফের হাত সরল না। না সরল সে। স্থির, অনড় রইল। পুষ্পিতা বুঝতে পারল তানজিফ মিটিমিটি হাসছে। তাকে নিঃশব্দে জ্বালিয়ে ভীষণ মজা পাচ্ছে সে। তাকেও চুপ করে থাকলে চলবে না। নাক ফুলিয়ে কিছু বলার আগেই তানজিফ চিরুনি নিয়ে ভেজাগুলো আঁচড়াতে লাগে। পুষ্পিতা রাগে হিস হিস শব্দ করতে লাগল। আঙুল উঁচিয়ে বলল, চিরুনি ঘুরে গিয়েও নেওয়া যেত। পুষ্পিতার কথাকে তেমন একটা পাত্তা দিল না তানজিফ। আড়মোড়া ভেঙে রোগর গলায় বলল, আমার কাছে এটাই সোজা পথ মনে হয়েছে। দাঁত কিরমির করল পুষ্পিতা, কিন্তু কথা বাড়াল না। কাঁধে তোয়ালে ঝুলিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসল তানজিফ। মোবাইল হাতে নিয়ে ফেসবুকে লগইন করল। ফেসবুক স্ক্রোল করতে লাগল আর একটু পরপর আর চোখে পুষ্পিতার দিকে তাকাচ্ছে। পুষ্পিতা সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চাহনি বেশ সুচালো। একটু পরেই তার সামনে এসে দাঁড়ায়। মোবাইল রেখে পুষ্পিতার দিকে চাহনি নিবন্ধ করে তানজিফ। পুষ্পিতা তার দিকে ফিরে আঁচল ঠিক করতে ব্যস্ত। সে এমন একটা ভাব করল যেন এতে তার কিছু যায় আসে না। কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারল না সেই ভাব। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। আয়না এইদিকে না ওইদিকে। আঙুল দিয়ে ইশারা করে বলল তানজিফ। মুখ ভেঙচি দেয় পুষ্পিতা। কোথায় লেখা আছে আয়নার সামনে গিয়ে আঁচল ঠিক করতে হবে? রুম আমার, আমি যেখানে খুশি সেখানে আঁচল ঠিক করব। এখানে আমাকে জোরপূর্বক সিডিউস করা হচ্ছে। আমাকেও একটু আগে করা হয়েছিল। বিস্ময় চোয়াল ঝুলে গেল তানজিফের। ফাজলামো বাদ দে। খেতে দে প্লিজ। খিদে পেয়েছে ভীষণ। পুষ্পিতা হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে গেল। কেউ যদি ভেবে থাকে আমি তার জন্য সেজেছি, তাহলে সে ভুল। সে যেমন সারাদিন সুন্দরী সেক্রেটারির সাথে থেকে বাসায় ফিরেছে, আমিও সারাদিন বাসায় থেকে এখন আমার ড্যাশিং স্মার্ট পার্সোনাল সেক্রেটারির সাথে সারারাত ঢাকা শহর ঘুরব। সে যেন নিজে নিজে নিয়ে খেয়ে নেয়। রুম থেকে মেসেজ সেন্ড করে দাঁতে নখ কাটতে লাগল পুষ্পিতা। তানজিফের আসার অপেক্ষা করছে। অযথা রাগ করে এখন নিজেরই আফসোস হচ্ছে। তানজিফের আসার আওয়াজ পেয়ে পুষ্পিতা তাড়াতাড়ি করে সদর দরজার কাছে গেল। দরজার হাতলে হাত রাখার আগেই তানজিফ খপ করে হাত ধরে ফেলে একটানে নিজের দিকে ফিরাল। রাগী গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? ঘুরতে। মোচড়ামুচড়ি শুরু করল পুষ্পিতা। কোথায় যাচ্ছিস আরেকবার উচ্চারণ কর। ঘুর। সম্পূর্ণ করার আগেই পুষ্পিতাকে কোলে তুলে নিল তানজিফ।
হাত পা ছুড়াছুড়ি করতে লাগল পুষ্পিতা। আমি কিন্তু এখন মামনিকে ডাকব। ডাক তুই মিস্টার নৌশাদ এবং তার ওয়াইফকে। তারাও দেখুক তাদের ছেলের রোমাঞ্চ। পুষ্পিতাকে কোলে করে রুমের দিকে পা বাড়াতেই তানজিফের গলা দুহাতে জড়িয়ে ধরে পুষ্পিতা। ভ্রু নাচিয়ে বলল, জলে তাই না? ফিক করে হেসে দিল তানজিফ। খুব জলে। রুমে এসে কোল থেকে নামিয়ে দিল পুষ্পিতাকে। পিছন থেকে জড়িয়ে ধরে বলিষ্ঠ হাতে। গলায় ঠোঁট ছুঁয়ে বলল, কানে ধরলাম। বউয়ের সামনে কখনো কোনো মেয়ের প্রশংসা করব না। তার মানে পিছনে করবি? ভ্রু যুগল কুঁচকে প্রশ্ন করল পুষ্পিতা। না, কারণ আমার চোখ শ্রেষ্ঠ সুন্দরী আমার বউ। আমার জীবন্ত পুষ্প। যেই পুষ্পের উপর কেবল আমারই একচ্ছত্র আধিপত্য। সেই পুষ্পকে কেবল আমিই ছুঁয়ে দেই নিবিড়ভাবে। আমার জীবন্ত পুষ্পের সর্বাঙ্গে কেবল আমারই বিচরণ। ভ্রু কুঞ্চিত করে পুনরায় বলল, এখন বল তোর পার্সোনাল সেক্রেটারি কে? মোড় ঘুরে তানজিফের কাঁধে হাত রাখে পুষ্পিতা। দু আঙুলের বেষ্টনীতে আবদ্ধ করে নিল। নাকে নাক ঘষে কণ্ঠে আবেগ মিশিয়ে বলল, এই যে আমার পার্সোনাল সেক্রেটারি। একেবারে সারা জীবনের জন্য যাকে নিজের কাজে নিয়োজিত রেখেছি। পুষ্পিতার কোমর চেপে আরও একটু সান্নিধ্যে নিয়ে এলো। যেটুকু দূরত্ব ছিল সেটুকুও কমে গেল মুহূর্তে। পুষ্পিতার অধর যুগল স্পর্শ করল আলতো করে। পুষ্পিতার মাথাটা চেপে ধরল বুকের সাথে। ফিসফিস হয়ে বলল, দুজনের মাঝে অতঃপর ভালোবাসার সন্ধিটা হয়েই গেল। সমাপ্ত।